সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। মহামারী নোভেল করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন যাবৎ তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সেই বন্ধ থাকার কারণে যে ক্ষতিটা হচ্ছে, সেই ক্ষতিটা পোষায় ওঠার লক্ষ্যে বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর ও A2A এর যৌথ সহযোগিতায় অনলাইনে ফেসবুক ভিত্তিক তোমাদের ক্লাস নিয়ে ক্ষতিটা পোষায় ওঠার চেষ্টা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় আমি মোহাম্মদ ফরহাদ হোসেন, ইনস্ট্রাক্টর নন টেক, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তৃতীয় পর্বের ফিজিক্স 2 বিষয়ের উপরে ক্লাস নিব। আজকে আমি 5 নম্বর অধ্যায় তাপের প্রকৃতি এবং এর যান্ত্রিক সমতা, দ্বিতীয় অংশ। গতকালকে আমি প্রথম অংশটুকু ক্লাস নিয়েছিলাম, আজকে দ্বিতীয় অংশটুকু ক্লাস নিব। তোমরা ধৈর্য সহকারে শুনবে এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, যাতে তোমরা এই জিনিসটা তোমাদের কিছুটা হলেও উপকার লাগে। আমরা এই অধ্যায়ে যা যা দেখবো তা হচ্ছে প্রত্যাগামী প্রক্রিয়া এবং অপ্রত্যাগামী প্রক্রিয়া, তাপগতিবিদ্যার প্রথম সূত্র গতকালকে দেখাইছিলাম গতদিন। আর এন্ট্রপি এর সংজ্ঞা, তাৎপর্য, প্রত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন দেখবো, অপ্রত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন দেখবো। আর অপ্রত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রপির বৃদ্ধির যে উদাহরণ এবং পৃথিবীতে কি ঘটনা ঘটতেছে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য কেমন কি হবে তা নিয়ে আলোচনা করব। তার সাথে সাথে গাণিতিক সমস্যাবলী সমাধান করবো এবং বাড়ির কাজ দিয়ে দিব। তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করো। প্রত্যাগামী প্রক্রিয়া এবং অপ্রত্যাগামী প্রক্রিয়া। আমরা জানি কোনো সিস্টেম, সংস্থা বা সিস্টেম যখন কোনো এক অবস্থা হতে অন্য অবস্থায় যায়, তখন এই অবস্থার পরিবর্তন দুইভাবে সংঘটিত হতে পারে। একটা সিস্টেম বা সংস্থা যখন এক অবস্থা হতে অন্য অবস্থায়, যে পরিবর্তনটা আমরা যে পৃথিবীতে প্রতিনিয়ত যে পরিবর্তনটা হচ্ছে, সেই পরিবর্তনটা যে ঘটনাটা ঘটতেছে, এই ঘটনাটা দুইভাবে হতে পারে। একটা হলো প্রত্যাগামী প্রক্রিয়া আর হলো অপ্রত্যাগামী প্রক্রিয়া। একটা হলো প্রত্যাগামী প্রক্রিয়া আর হলো অপ্রত্যাগামী প্রক্রিয়া। তার মানে পৃথিবীতে যা কিছু ঘটতেছে বা কোনো সিস্টেম নিয়ে যদি কোনো ঘটনা ঘটে বা যদি কোনো পরিবর্তন সংঘটিত হয়, তাহলে এই ঘটনাটা দুইটা ভাবে পরিবর্তিত হতে পারে। একটা হলো প্রত্যাগামী প্রক্রিয়া, অপরটি হলো অপ্রত্যাগামী প্রক্রিয়া। প্রত্যাগামী প্রক্রিয়া কাকে বলে? কোন একটি প্রক্রিয়ায় কার্যকরী পদার্থ দ্যাট মিন্স ওয়ার্কিং সাবস্টেন্স কোন একটি বিশেষ পরিবেশে, যেমন তাপমাত্রা স্থির রেখে এ অবস্থা হতে পরিবর্তিত হয়ে বি অবস্থায় গেল এবং এই পরিবর্তনে কিছু তাপ শোষণ করলো। একটু খেয়াল করো যে কোনো একটি প্রক্রিয়া বা কার্যকরী পদার্থ, কোনো একটি প্রক্রিয়ার কার্যকরী পদার্থ একটি বিশেষ অবস্থা, যেমন এ অবস্থা তাপমাত্রা স্থির রেখে তাপমাত্রাটা স্থির রেখে এ অবস্থা থেকে বি অবস্থায় গেল এবং এই পরিবর্তনে কিছু তাপ শোষণ করলাম, কিছু বাহ্যিক সম্পন্ন করলো। তাহলে সেই ক্ষেত্রে তাপগতিবিদ্যার ভাষায় এই প্রক্রিয়াকে সম্মুখগামী প্রক্রিয়া বলা হবে। এ থেকে বিতে গেলে এই প্রক্রিয়াকে বলা হবে সম্মুখগামী প্রক্রিয়া। আর বিপরীত ক্রমে যখন বি অবস্থা হতে একই পরিবেশে এ অবস্থায় ফিরে আসে, তখন এটাকে বলা হবে পশ্চাৎগামী প্রক্রিয়া বলা হবে। এ থেকে বি অবস্থানে গেলে পরে একটি নির্দিষ্ট পরিবেশে যদি এ থেকে বি অবস্থানে যায়, তাহলে যে প্রক্রিয়াটা হবে সেই প্রক্রিয়াকে সম্মুখগামী প্রক্রিয়া। আর একই পরিবর্তনে বা একই অবস্থায় বি থেকে যদি এ তে ফিরে আসে, তাহলে সেটাকে বলা হবে পশ্চাৎগামী প্রক্রিয়া বলা হবে। একটা রিভার্সিবল প্রসেস, ডাইরেক্ট প্রসেস আর রিভার্সিবল প্রসেস। বিপরীত প্রক্রিয়ায় বস্তু একই পরিমাণ তাপ উৎগীরণ করবে এবং বিপরীত প্রক্রিয়া একই পরিমাণ তাপ উৎগীরণ করবে এবং একই পরিমাণ বাহ্যিক কাজ সম্পন্ন করবে। কারণ এ থেকে বি তে গেলে পরে যে পরিমাণ তাপ সম্পন্ন করেছিল এবং যে পরিমাণ কাজ সম্পন্ন করছে, বি থেকে এ তে গেলেও একই পরিমাণ তাপ উৎগীরণ করবে, একই পরিমাণ কাজ সম্পন্ন করবে। এখন সম্মুখ ও বিপরীতমুখী প্রক্রিয়া সমন্বয়ে সৃষ্ট সমগ্র প্রক্রিয়াকে বলা হবে পশ্চাৎগামী প্রক্রিয়া বলা হবে। এ থেকে বি তে যাওয়ার ফলে যে পরিমাণ কাজ সম্পন্ন হয়েছিল বা যে পরিমাণ তাপ উৎগীরণ হয়েছিল বি থেকে এ তে আসার ফলে, একই পরিমাণ কাজ যদি সম্পন্ন হয় বিপরীতমুখী হয়, তাহলে যে সমগ্র প্রক্রিয়াটা সংঘটিত হবে, সেই প্রক্রিয়াকে বলা হবে প্রত্যাগামী প্রক্রিয়া। এ থেকে বি তে গেল, বি থেকে আবার এ তে একইভাবে ফিরে আসলো এবং এ থেকে বি তে যাওয়ার ফলে যে পরিমাণ কাজ সম্পন্ন হলো, যে পরিমাণ তাপ শোষণ হলো, আর বি থেকে এ তে আসলে পরে একই পরিমাণ তাপ শোষণ অথবা উৎগ্রহণ যদি বিপরীতমুখী হয়, তাহলে যে সমগ্র প্রসেসটা হবে এ থেকে বিতে এবং বি থেকে এতে আসার যে সমগ্র প্রসেস যেটা হবে, সেই প্রসেসটাকে বলা হবে প্রত্যাগামী প্রক্রিয়া বলা হবে। সংজ্ঞা হিসেবে বলতে পারি, তাপগতিবিদ্যার দৃষ্টিকোণ হতে আমরা সেই প্রক্রিয়াকে প্রত্যাগামী বলবো। তাপগতিবিদ্যার দৃষ্টিকোণ থেকে আমরা সেই প্রক্রিয়াকে প্রত্যাগামী বলবো, যা সম্মুখ পরিবর্তনের পর বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে।
সম্মুখ পরিবর্তনের পর বিপরীতমুখী হওয়া প্রত্যাবর্তন করতে পারে এবং সম্মুখ ও বিপরীতমুখী পরিবর্তনের প্রতি স্তরে তাপ ও কাজের ফলাফল সমান এবং বিপরীতমুখী হয়, তাহলে এই সমগ্র প্রক্রিয়াকে বলা হবে প্রত্যাগামী প্রক্রিয়া বলা হবে। আবার বলতেছি, তাপগতিবিদ্যার দৃষ্টিকোণ থেকে আমরা সেই প্রক্রিয়াকে প্রত্যাগামী বলবো যা সম্মুখ পরিবর্তনের পর বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে এবং সম্মুখ ও বিপরীতমুখী পরিবর্তনের প্রতি স্তরে তাপ ও কাজের ফলাফল সমান এবং বিপরীতমুখী হয়, তাহলে এই প্রক্রিয়াকে বলা হবে প্রত্যাগামী প্রক্রিয়া বলা হয়। আবার বলতেছি, আমরা যেটা উদাহরণ দিলাম, এ থেকে বি তে, আবার একটা বস্তু এ থেকে বি তে গেল এবং বি থেকে আবার এ তে আসলো, এ থেকে বি তে যেটা যাওয়া এটাকে বলা হয় সম্মুখ পরিবর্তন, আর বি থেকে এ তে আবার আসা বিপরীতমুখী পরিবর্তন। এই পরিবর্তনের প্রতি স্তরে তাপ এবং কাজের ফলাফল যদি সমান এবং বিপরীতমুখী হয়, তাহলে পরিবর্তন সংঘটিত হবে, সেই পরিবর্তনটাকে বলা হবে প্রত্যাগামী প্রক্রিয়া। এই প্রত্যাগামী প্রক্রিয়ার কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো আমাদের জানতে হবে। সেটা হলো, প্রত্যাগামী প্রক্রিয়ায় সংস্থার পরিবর্তন খুবই ধীরে ধীরে এবং অতি ক্ষুদ্র পরিমাণে যে পর্যন্ত না সমগ্র পরিবর্তন সংঘটিত হয়, এভাবে সংঘটিত হবে। এই প্রক্রিয়া এত ধীরে ধীরে সংঘটিত হয় যে প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র ধাপে সংস্থা কার্যরত তাপগতীয় সাম্য অবস্থা, থার্মোডাইনামিক্যাল ইকুইভ্যালেন্স সাম্য অবস্থা বজায় রাখে। উপরোক্ত এই প্রক্রিয়ায় অস্থিতিস্থাপকতা, সান্দ্রতা, ঘর্ষণ, বৈদ্যুতিক রোধ, চুম্বকীয় হিস্টেরেসিস প্রভৃতির ন্যায় অবক্ষয়ী ফলাফলগুলো থাকবে না। যেমন আমরা সান্দ্রতা ব্যবহার করলে তো ঘর্ষণ ও বৈদ্যুতিক রোধের ক্ষেত্রে যে লস গুলো হয়, সেই লস গুলো এখানে হবে না। মোট কথা, এটি মূলত স্থৈতিক অনবক্ষয়ী হবে। স্থৈতিক মানে কোয়াইসিস্টিক, এবং অনবক্ষয় তার মানে কি নন ডিসিপিস্টিক, তার মানে কি এটা অবক্ষয় হবে না, এটা অবক্ষয় হবে না, যা ছিল সেরকমই থাকবে। এই প্রক্রিয়া এমন ভাবে সংগঠিত করতে হবে, এই প্রক্রিয়া এমন ভাবে সংগঠিত করতে হবে যাতে প্রক্রিয়া শেষে সংস্থা ও পারিপার্শ্বিক কোনরূপ নিট পরিবর্তন ব্যতি রেখে উভয়ই প্রাথমিক অবস্থায় ফিরে যেতে পারে। তার মানে যে পরিবর্তনটা সংঘটিত হবে, সেই পরিবর্তনটা এমন ভাবে হবে যে আগে যে পরিবর্তন হয়েছিল তা কোনোভাবেই বোঝা যাবে না। এই পরিবর্তনটাকে বলা হবে প্রত্যাগামী প্রক্রিয়া। আসলে বাস্তবে এই প্রত্যাগামী প্রক্রিয়া কোনোভাবেই সম্ভব নয়। আরেকটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবা। যেমন আমরা এক গ্লাস পানি খেলাম, সেই পানিটা যদি পানিটা খেলাম, এটা হলো সম্মুখ পরিবর্তন। আবার পানিটা যদি বমি করে বের করে দিই, তাহলে সেটা বিপরীতমুখী পরিবর্তন। তাহলে এই যে আমি যে এক গ্লাস পানি খেলাম, খাওয়ার পরে যেটা আবার বের করে দিলাম, এই দুই পানির মধ্যে কিন্তু পার্থক্য আছে। ঠিক আছে? এই যদি পার্থক্য না থাকে, তাহলে সেটা হবে প্রত্যাগামী প্রক্রিয়া। আসলে সেই কারণে সেটা বাস্তবে এটা কখনোই সম্ভব নয়। প্রত্যাগামী প্রক্রিয়া বাস্তবে সম্ভব নয়। অপ্রত্যাগামী প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় সম্মুখগামী হওয়ার পরে বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে না, তাকে অপ্রত্যাগামী প্রক্রিয়া বলা হয়। পৃথিবীতে যতগুলা ঘটনা ঘটে সবগুলাই অপ্রত্যাগামী প্রক্রিয়া। পৃথিবীতে যত ঘটনা ঘটতেছে সবগুলাই অপ্রত্যাগামী প্রক্রিয়া। যার অপ্রত্যাগামী প্রক্রিয়া হলো, এ থেকে বি তে গেল, বি থেকে যদি এতে আসার সময় যদি একই রকম না হয়, একইভাবে ফিরে আসতে না পারে, একই পরিমাণ কাজ সম্পন্ন না হয়, একই পরিমাণ তাপের উৎপাদন না হয় এবং বিপরীতমুখী যদি না হয়, তাহলে এই প্রক্রিয়াকে বলা হবে অপ্রত্যাগামী প্রক্রিয়া। তাহলে যে প্রক্রিয়ায় সমগামী হওয়ার পর বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে না, তাকে অপ্রত্যাগামী প্রক্রিয়া বলা। অপ্রত্যাগামী প্রক্রিয়া হঠাৎ এবং স্বতঃস্ফূর্তভাবে সংঘটিত হয়। প্রকৃতিতে সব প্রক্রিয়াই স্বতঃস্ফূর্তভাবে ঘটে থাকে, সুতরাং প্রকৃতির প্রক্রিয়া মাত্র অপ্রত্যাগামী। এই প্রক্রিয়ায় সংস্থা কখনই তার প্রাথমিক অবস্থায় ফিরে যাওয়ার প্রবণতা দেখা যায় না। উদাহরণ, অপ্রত্যাগামী প্রক্রিয়ার কয়েকটি উদাহরণ দেওয়া হলো। যেমন, বৈদ্যুতিক রোধের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে তাপ উৎপন্ন হয়, এটি একটি অপ্রত্যাগামী প্রক্রিয়া, কারণ এই তাপকে বিপরীতমুখী ভাবে বিদ্যুতে রূপান্তরিত করা সম্ভব না। সেই কারণে এই প্রক্রিয়াকে বলা হবে অপ্রত্যাগামী প্রক্রিয়া বলা হবে। আর দুটি বস্তুর ঘর্ষণের দরুন যে তাপ সৃষ্টি হয়, তাই অপ্রত্যাগামী প্রক্রিয়া, কারণ ঘর্ষণের বিরুদ্ধে যে কাজ হয় তাই তাপে রূপান্তরিত হবে। আবার এই তাপ দ্বারা ঘর্ষণ তৈরি করা সম্ভব না। এই তাপ কোনোভাবেই কোনো প্রকারের কাজে পরিণত করা যায় না। আর ভিন্ন তাপমাত্রার বস্তু পরস্পরের সংস্পর্শে স্থাপন করলে অধিক তাপমাত্রার বস্তু হতে কম তাপমাত্রার বস্তুতে প্রবাহিত হবে, কিন্তু কম তাপমাত্রার বস্তু হতে অধিক তাপমাত্রার বস্তুতে তাপের কোনো প্রবণতা নেই। এটি অপ্রত্যাগামী। তার মানে নিম্ন তাপমাত্রার বস্তু, আমরা জানি উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুর দিকে তাপের প্রবাহ ঘটে, কিন্তু কখনো নিম্ন তাপমাত্রার বস্তু থেকে উচ্চ তাপমাত্রার বস্তু থেকে তাপের প্রবাহ ঘটে না। যেখানে প্রক্রিয়াটা সংঘটিত হবে, এটা হলো অপ্রত্যাগামী প্রক্রিয়া।
আর বন্দুক হতে গুলি ছুড়লে বারুদের বিস্ফোরণ ঘটে, এই বিস্ফোরণ অতি দ্রুত সংঘটিত, এটিও একটি অপ্রত্যাগামী প্রক্রিয়া, এটিও একটি অপ্রত্যাগামী প্রক্রিয়া। এখন খেয়াল করো প্রত্যাগামী প্রক্রিয়া এবং অপ্রত্যাগামী প্রক্রিয়ার মধ্যে কিছু পার্থক্য। প্রত্যাগামী প্রক্রিয়া আর অপ্রত্যাগামী প্রক্রিয়ার সংজ্ঞাটা দিতে হবে। যে প্রক্রিয়া সম্মুখগামী, প্রত্যাগামী প্রক্রিয়া বলা হবে এদেরকে যে যে প্রক্রিয়ায় বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করে এবং সম্মুখবর্তী ও বিপরীতমুখী প্রক্রিয়ার প্রতি স্তরে তাপ ও কাজের ফলাফল সমান ও বিপরীতমুখী হয়, সেই প্রক্রিয়াকে বলা হবে প্রত্যাগামী প্রক্রিয়া। যে প্রক্রিয়া বিপরীতমুখী প্রত্যাবর্তন করতে পারে না তাকে বলা হবে অপ্রত্যাগামী প্রক্রিয়া। কর্মশীল সংস্থা প্রাথমিক অবস্থায় ফিরে আসে, আর এটা প্রত্যাগামী প্রক্রিয়ার ক্ষেত্রে। আর কর্মশীল সংস্থা প্রাথমিক অবস্থায় ফিরে আসতে পারে না। আর প্রত্যাগামী প্রক্রিয়া একটি ধীর প্রক্রিয়া আর অপ্রত্যাগামী প্রক্রিয়া একটি দ্রুত প্রক্রিয়া। আর প্রত্যাগামী প্রক্রিয়ায় সংস্থা তাপগতির সাম্যাবস্থা বজায় রাখে, আর অপ্রত্যাগামী প্রক্রিয়া তাপগতির সাম্যাবস্থা বজায় রাখতে পারে না বা রাখে না। আর এই প্রক্রিয়া অবক্ষয়ী ফলাফল দৃষ্ট হয় না, আর এই প্রক্রিয়ার ক্ষেত্রে অপ্রত্যাগামী প্রক্রিয়ার ক্ষেত্রে অবক্ষয়ী ফলাফল দৃষ্ট হয়। এরপরে আমরা খেয়াল করি তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। আমরা জানি যান্ত্রিক শক্তি, শব্দ শক্তি, আলোক শক্তি প্রভৃতি বিভিন্ন প্রকার শক্তি অতি সহজে তাপ শক্তিতে রূপান্তরিত হয়, কিন্তু তাপ শক্তিকে অতি সহজে অন্য কোনো শক্তিতে রূপান্তরিত করা যায় না, সেটা আমরা জানি। তবে তাপ শক্তিকে অন্য শক্তিতে রূপান্তরিত করতে হলে যন্ত্রের প্রয়োজন হয়। যেমন যান্ত্রিক শক্তি, শব্দ শক্তি, আলোক শক্তি বিভিন্ন এক প্রকার অতি সহজেই তাপ শক্তিতে রূপান্তরিত করা হয়, কিন্তু তাপ শক্তিকে অতি সহজে অন্য শক্তিতে রূপান্তরিত করা যায় না। তবে তাপ শক্তিকে অন্য শক্তিতে রূপান্তরিত করতে হলে কতগুলো যন্ত্রের প্রয়োজন হয়। এই যন্ত্রই তাপ ইঞ্জিন নামে পরিচিত। বিজ্ঞানী ক্লসিয়াস এবং ক্যালভিন পৃথক পৃথক ভাবে তত্ত্বের উপরে যে সাধারণ রূপ দেন তাই তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র নামে পরিচিত। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটি বিভিন্নভাবে প্রকাশ করা যায়, তবে প্রত্যেকটি প্রস্তাবনার মূল ভাব একই, এবং তা হচ্ছে তাপ কখনোই স্বতঃস্ফূর্তভাবে নিম্ন তাপমাত্রার বস্তু হতে উচ্চ তাপমাত্রার বস্তুতে যেতে পারে না। এই সূত্রগুলা বিভিন্নভাবে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে বর্ণনা করেছে, তবে প্রত্যেকের মূল ভাব কিন্তু একই। এটা খেয়াল করো। তার মধ্যে প্রথমত ক্লসিয়াসের বিবৃতি। ক্লসিয়াস বলছে বাইরের কোনো শক্তির সাহায্য ব্যতি রেখে কোনো স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে নিম্ন তাপমাত্রার বস্তু হতে উচ্চ তাপমাত্রার কোনো বস্তুতে তাপের স্থানান্তর সম্ভব নয়। দ্যাট মিনস এক কথায় বললো যে বাইরের কোনো শক্তি ব্যতি রেখে কোনো স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে নিম্ন তাপমাত্রার বস্তু হতে উচ্চ তাপমাত্রার বস্তুতে তাপের স্থানান্তর সম্ভব নয়। ক্যালভিন বলতেছে কোন বস্তুকে তার পারিপার্শ্বিক শীতলতম অংশ হতে অধিকতর শীতল করে শক্তির অবিরাম সরবরাহ পাওয়া সম্ভব নয়। ক্লসিয়াস এবং ক্যালভিনের মূল ভাব কিন্তু এখানে একই। কি বলছে? কোন বস্তুকে তার পারিপার্শ্বিক শীতলতম অংশ হতে অধিকতর শীতল করে শক্তির অবিরাম সরবরাহ পাওয়া সম্ভব নয়। প্লাঙ্কের বিবৃতি বলছে কোন তাপ উৎস হতে অনবরত তাপ শোষণ করবে এবং তার সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত হবে, এটা তাপ ইঞ্জিন তৈরি করাই সম্ভব না। আবার আমরা কিন্তু তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা বলেছিলাম যে তাপকে যদি সম্পূর্ণরূপে কাজে এবং কাজকে যদি সম্পূর্ণরূপে তাপে রূপান্তরিত করা যায় তাহলে তাপ এবং কাজ পরস্পরের সমানুপাতিক। কিন্তু প্লাঙ্কের বিবৃতি মতে তাপকে কোনোভাবেই সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত করা সম্ভবই না। যদি সম্ভব হয় তাহলে সমানুপাতিক হবে, যদি সম্ভব না হয় তাহলে কি হবে? কোন তাপ উৎস হতে অনবরত তাপ শোষণ করবে এবং তার সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত হবে, এর তাপ ইঞ্জিন তৈরি করা সম্ভব না। সেই কারণে যে পরিমাণ তাপ দেওয়া হয় বা যে পরিমাণ কাজ করা হয় তা পুরোপুরি কিন্তু তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা কখনোই কিন্তু 100% হওয়া সম্ভব না। 100% কিন্তু আমরা আউটপুট পেতে পারি না। কোনো বস্তু থেকেই কোনো কিছু থেকেই আমরা 100% আউটপুট আমরা পেতে পারি না। যেমন আমরা আজকে যত ক্লাস তোমরা করতেছো, আমি ক্লাস পড়াচ্ছি তোমরা শুনতেছো, এখান থেকে 100% পাওয়া কখনোই সম্ভব না। যদি সম্ভব হতো তাহলে কি আমাদের যে প্রত্যাগামী প্রক্রিয়া অপ্রত্যাগামী প্রক্রিয়া এটা থাকতো না আমাদের। তারপরে কার্নোর বিবৃতি বলছে কোন নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তি সম্পূর্ণরূপে বা পুরোপুরি ভাবে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করার মতো যন্ত্র তৈরি করাই সম্ভব না। তার মানে প্লাঙ্কের বিবৃতি এবং কার্নের বিবৃতি প্রায় সেম জিনিসই বলছে কোন নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তি সম্পূর্ণরূপে বা পুরোপুরি ভাবে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করার মতো যন্ত্র তৈরি করা কখনো সম্ভবই না। এখানে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের 4 জন বিজ্ঞানী বিভিন্নভাবে যে বর্ণনা করেছেন তাদের মূল ভাব কিন্তু এক। এরপরে খেয়াল করো এনট্রপি কাকে বলে। আমরা জানি কোন গ্যাসকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া সংকুচিত করার সময়
কিছু কাজ করা হয়ে থাকে। আমরা জানি গ্যাসীয় পরিবর্তন দুই প্রকার, একটা রুদ্ধতাপীয় পরিবর্তন আর একটা সমুষ্ণ পরিবর্তন। সমুষ্ণ পরিবর্তন তাপমাত্রা স্থির থাকে, আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপের আদান প্রদান হয় না। আমরা জানি কোনো গ্যাসকে রুদ্ধতাপ প্রক্রিয়ায় সংকুচিত করার সময় কিছু কাজ করা হয়, ফলে গ্যাসের তাপ শক্তি এবং সেই সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পায়। এবং কোনো গ্যাসকে রুদ্ধতাপ প্রক্রিয়ায় প্রসারিত হতে দিলে গ্যাস কিছু কাজ করতে হয়। অন্তর্নিহিত শক্তির বিনিময়ে গ্যাস এই কাজ করে থাকে। বাইরে থেকে তাপের আদান প্রদান হয় না, তাই অন্তর্নিহিত শক্তির বিনিময়ে কাজটা করে থাকে। ফলে গ্যাসের তাপমাত্রা, তাপ শক্তি ও তাপমাত্রা দুটির কোনো একটি স্থির থাকে না, উভয়ই একই সঙ্গে বৃদ্ধি বা হ্রাস পায়। বিজ্ঞানী ক্লসিয়াস তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র প্রয়োগ করতে গিয়ে উপলব্ধি করেন যে সমুষ্ণ প্রক্রিয়ায় বস্তুর তাপমাত্রা স্থির থাকে। আমরা জানি সমুষ্ণ প্রক্রিয়ায় বস্তুর যেমন তাপমাত্রা স্থির থাকে, তেমনি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বস্তুর কোনো কিছু স্থির থাকে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বস্তুর কোনো কিছু স্থির থাকে। রুদ্ধতাপ প্রক্রিয়ায় বস্তুর সঙ্গে যখন পারিপার্শ্বিকের কোনো তাপ আদান প্রদান হয় না, তখন বস্তুর যে তাপীয় ধর্ম অপরিবর্তিত থাকে, ক্লসিয়াস তার নাম দেন হলো এনট্রপি। দ্যাট মিনস রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পারিপার্শ্বিকের সাথে তাপের আদান প্রদান হয় না, কিন্তু বস্তুর একটা তাপীয় ধর্ম অপরিবর্তিত থাকে, দ্যাট মিনস স্থির থাকে। যে ধর্মটা অপরিবর্তিত থাকে, সেই ধর্মটার নাম ক্লসিয়াস তার নাম দেন হলো এনট্রপি। এটার নাম হলো এনট্রপি। তাহলে এনট্রপি কাকে বলে? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় রুদ্ধতাপ প্রক্রিয়ায় বস্তুর যে তাপীয় ধর্ম স্থির থাকে সেটাকেই এনট্রপি বলা হয়। রুদ্ধতাপ প্রক্রিয়ায় বস্তুর যে তাপীয় ধর্ম স্থির থাকে সেটাকে বলা হয় এনট্রপি। অন্যভাবে বলা যায় যে এনট্রপি হলো বস্তুর এমন একটি ভৌত ধর্ম। এনট্রপি হলো বস্তুর এমন একটি ভৌত ধর্ম যা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় স্থির থাকে। অতএব তাপমাত্রা, আয়তন ও চাপের ন্যায় এনট্রপি একটি রাশি। এর মান বস্তুর বর্তমান অবস্থার উপর নির্ভর করে, তবে কোন পথে এই বস্তু অবস্থায় পৌঁছলো তার উপর নির্ভর করে না। অর্থাৎ কোন নির্দিষ্ট অবস্থায় বস্তুর এনট্রপি বস্তুর পূর্বের ইতিহাসের উপর নির্ভর করে না। তাপ গ্রহণে বা বর্ধনে এনট্রপির পরিবর্তন হয়। এনট্রপির একক আমরা জানি, এনট্রপিকে সরাসরি পরিমাপ করা যায় না, তবে এনট্রপির পরিবর্তনটিকে পরিমাপ করা যায়। কোন একটি সংস্থা বা চক্রের তাপমাত্রার সাপেক্ষে গৃহীত বর্ধিত তাপের পরিবর্তনের দ্বারা এনট্রপির পরিবর্তন পরিমাপ করা যায়। মনে করি একটি সিস্টেম বা ব্যবস্থা টি পরম তাপমাত্রা ডিকিউ পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করে, তাহলে এনট্রপির পরিবর্তন ডিএক্স। এনট্রপিকে এস দ্বারা প্রকাশ করা হয়, এনট্রপির পরিবর্তনকে ডি এস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ডিকিউ বাই টি টি হলো ক্যালভিন আর ডি কিউ এর একক হলো জুল, তাহলে এককটা হবে জুল পার ক্যালভিন। এটা হলো এনট্রপির একক। এরপরে এনট্রপির তাৎপর্য। তাপগতিবিদ্যায় এনট্রপির গুরুত্ব হলো অপরিসীম। এর নিম্নলিখিত তাৎপর্য রয়েছে। এনট্রপি একটি প্রাকৃতিক রাশি যার মান তাপ ও পরম তাপমাত্রার অনুপাতের সমান। যার মান হলো তাপ ডিকিউ এবং পরম তাপমাত্রা টি এর অনুপাতের সমান। পরম তাপমাত্রা মানে কেলভিন স্কেলের তাপমাত্রা। এটি বস্তুর একটি তাপগতীয় ধর্ম যা তাপ সঞ্চালনের দিক নির্দেশ করে, আর এটি বস্তুর তাপগতীয় অবস্থা নির্ধারণে সহায়তা করে। এটি তাপমাত্রা, চাপ ও আয়তন অন্তর্নিহিত শক্তি, চৌম্বকীয় ব্যবস্থা নিয়ে কোনো বস্তুর অবস্থা প্রকাশ করে। এনট্রপি বৃদ্ধি পেলে বস্তু শৃঙ্খল অবস্থা থেকে বিশৃঙ্খল অবস্থায় পরিণত হয়। তাপমাত্রা ও চাপের ন্যায় কি অনুভব করা যায় না। তাপমাত্রা ও চাপের ন্যায় এটাকে অনুভব করা যায় না। এখন আমরা দেখবো এনট্রপির পরিবর্তন। আমরা দেখবো আমাদের পরিবর্তন যেহেতু দুই ভাবে সংঘটিত হয়, একটা হলো প্রত্যাগামী প্রক্রিয়ায় আর একটা হলো অপ্রত্যাগামী প্রক্রিয়ায়। দুই প্রক্রিয়ায় যে এনট্রপির পরিবর্তনটা হয় সেটা আমরা একটু দেখবো। প্রথমত আমরা দেখি প্রত্যাগামী প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন। প্রত্যাগামী প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন দেখতে যে আমরা খেয়াল করি, একটা চক্র আমরা কল্পনা করি, কারণের একটা চক্র আমরা এখানে কল্পনা করি। তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে একটা চক্র আমরা দেখাইছি। এক্স অক্ষ বরাবর আয়তন এবং ওয়াই অক্ষ বরাবর চাপ আমরা দেখাই একটা চিত্র দেখাইছি। এই চিত্রের মধ্যে এ বি সি ডি একটি প্রত্যাগামী প্রক্রিয়া। এ বি সি ডি একটা প্রত্যাগামী কার্নোট চক্র চিত্রে দেখানো হয়েছে। উক্ত চক্রে এ বি এবং সি ডি দুটি সমষ্ণ রেখা বরাবর। এ বি এবং সি ডি এই পরিবর্তনটা সমষ্ণ পরিবর্তন। দ্যাট মিন্স এখানে তাপমাত্রা T1 স্থির এখানে, আর সিডিটা হলো সিডি বরাবর। এখানে খেয়াল করে দেখো, এখানে তাপমাত্রা T2 টা স্থির। এই দুটা রেখা সমষ্ণ রেখা, ঠিক আছে। উক্ত চক্রে এ বি এবং সি ডি যদি সমষ্ণ লেখো, বরাবর এ বিন্দু হতে বি বিন্দুতে আসতে কার্যরত বস্তু T1 তাপমাত্রায় তাপ উৎস হতে Q1 তাপ গ্রহণ করে। এখানে Q1, এখানে খেয়াল করে দেখো T1 তাপমাত্রায় Q1 পরিমাণ তাপটা গ্রহণ করে, এবং সিডি সমষ্ণ রেখা বরাবর সি থেকে ডি তে আসতে কার্যত বস্তু T2 তাপমাত্রায় Q2 তাপ বর্জন করে। এখন Q1 পরিমাণ তাপ গ্রহণ করলো, যখন তাপমাত্রা এ থেকে বি তে গেল তাপমাত্রা T1 টা স্থির।
আবার সি থেকে যখন ডি তে গেল একইভাবে তাপমাত্রা T2 টা স্থির, এখন তাপ বর্জন করলো Q2 পরিমাণ তাপটা বর্জন করলো। কিন্তু বিসি এবং ডি এ রুদ্ধতাপ রেখা হয়, এই দুটি বরাবর কোনো তাপ গ্রহণ বা বর্জন হবে না বলে এন্ট্রপির কোনো পরিবর্তন হবে না। বিসি এবং ডি এ, এই বিসি এবং ডি এ বরাবর রুদ্ধতাপ লেখা হয়, এই দুই রেখা বরাবর কোনো তাপ গ্রহণ বা বর্জন হবে না বলে এখানে এন্ট্রপির কোনো পরিবর্তন হবে না। তার মানে এ বি এবং সি ডি দুটো হলো সমষ্ণ রেখা, দ্যাট মিন্স এটাকে প্রত্যাগামী প্রক্রিয়া বলা হয়েছে। মানে এখন খেয়াল করো, এ বি সমগ্র সমষ্ণ প্রক্রিয়ায় এন্ট্রপির বৃদ্ধি Q1/T1, আমরা জানি এন্ট্রপির পরিবর্তন ডিএস সমান সমান কত, তাপ বাই পরম তাপমাত্রা, বিহিত বা বর্ধিত তাপের পরিমাণ হলো Q1/T1, এবং সিডি রেখা বরাবর এন্ট্রপির হ্রাস, যেটা তাপ গ্রহণ এটা হ্রাস গ্রহণ করছে, ত্যাগ করছে, সেই কারণে হ্রাস হয়েছে Q2/T2। কিন্তু সমগ্র কার্যরত চক্রে এন্ট্রপির পরিবর্তন Q1/T1 মাইনাস Q2/T2। কিন্তু যেহেতু প্রক্রিয়াটি প্রত্যাগামী হওয়ার ক্ষেত্রে কার্নোর নিয়ম অনুযায়ী আমরা জানি Q1/T1 Q2/T2, এটা আমরা জানি, তাহলে মানটা যদি এখানে বসাই দেই তাহলে সমগ্র প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তনটা হবে ডিএস বা ডেল এস Q1/T1 মাইনাস Q2/T2 সমান সমান 0। দ্যাট মিনস এখানে কি পাইলাম, প্রত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন সমান সমান শূন্য। অতএব এই সিদ্ধান্ত এই যে প্রত্যাগামী প্রক্রিয়ায় কোনো সংস্থার এন্ট্রপি স্থির থাকে, দ্যাট মিনস এন্ট্রপির কোনো পরিবর্তন ঘটে না। এখন আমরা দেখি অপ্রত্যাগামী প্রক্রিয়া কি ঘটনা ঘটে। অপ্রত্যাগামী প্রক্রিয়া আমরা ধরে নেই, অপ্রত্যাগামী প্রক্রিয়া একটি ইঞ্জিন Q1 তাপমাত্রায় Q1 পরিমাণ তাপ গ্রহণ করলো এবং একটি অপ্রত্যাগামী তাপ ইঞ্জিন T1 তাপমাত্রায় Q1 পরিমাণ তাপটা গ্রহণ করলো এবং T2 তাপমাত্রায় Q2 পরিমাণ তাপটা বর্জন করলো। তাহলে সেই ক্ষেত্রে কর্মদক্ষতা ইটা প্রাইম ইকুয়াল টু Q1/T1 ইনটু Q1/T1, Q1 মাইনাস Q2/Q1। কিন্তু এই তাপমাত্রার অংশ, কিন্তু এটা তো তাপের ক্ষেত্রে, আর তাপমাত্রার ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি, তাপমাত্রার মধ্যে একই সীমার মধ্যে প্রত্যাগামী চক্রের ক্ষেত্রে কর্মদক্ষতা সমান সমান আমরা জানি ইটা ইকুয়াল টু T1 মাইনাস T2/T1। এটা হলো অপ্রত্যাগামী প্রক্রিয়া, এটা হলো প্রত্যাগামী প্রক্রিয়া। প্রত্যাগামী প্রক্রিয়া যেহেতু লস হয় না, তাহলে সেই ক্ষেত্রে এন্ট্রপির কি হবে, এখানে এটা সবসময় কর্মদক্ষতা এটা বেশি হবে। কারণের উপপাদ্য অনুসারে আমরা যেটা দেখলাম যে তাপমাত্রা এটা চেয়ে তাপের চেয়ে তাপমাত্রার ক্ষেত্রে কর্মদক্ষতা হবে, সেটা সবসময় বেশি হবে, যেহেতু এটা প্রত্যাগামী প্রক্রিয়া আর এটা অপ্রত্যাগামী প্রক্রিয়া। অপ্রত্যাগামী প্রক্রিয়া কি হবে, তাপের লস হবে, কিন্তু এখানে তাপের লস হবে না, সেই কারণে এখানে কি হবে, কর্মদক্ষতাটা বেশি হবে। তাহলে সেই ক্ষেত্রে কারণের উপপাদ্য অনুসারে আমরা পাই ইটা ইজ গ্রেটার দেন ইটা প্রাইম। তার মানে ইটা সমান সমান কত, T1 মাইনাস T2/T1 ইজ গ্রেটার দেন Q1 মাইনাস Q2/Q1, এটা ইটা প্রাইমের ক্ষেত্রে। এখন আমরা T1 দ্বারা ভাগ করে দিলাম 1 মাইনাস T2/T1 পাইলাম, এখানে ভাগ করলে এটা পাইলাম, আর এখানে ভাগ করে কত পাইলাম 1, এটাকে Q1 দ্বারা ভাগ করলে 1 মাইনাস Q2/Q1, ওই পাশ থেকে আমরা 1 1 বাদ দিয়ে দিলাম, 1 বাদলে মাইনাস T2/T1 ইজ গ্রেটার দেন মাইনাস Q2/Q1। এখন যদি আমরা উভয় পাশ থেকে মাইনাস বাদ দিয়ে দেই তাহলে কি হবে, তাহলে আমাদের কি হবে, Q2/Q1 টা বড় হবে। এখানে কিন্তু মাইনাস T2/T1 টা বড়, কিন্তু এই ক্ষেত্রে যখন মাইনাস উঠাই দেবো তখন কিন্তু আমাদের Q2/Q1 টা বড় হয়ে যাবে। ঠিক আছে, গ্রেটার দেনটা তখন এটা লেস দেন হয়ে গেল, এটা গ্রেটার দেন ছিল, এখানে মাইনাস উঠাই দেওয়ার কারণে এখানে লেস দেন হয়ে গেল। তাহলে এখানে আমরা কি পাবো, T2/T1 লেস দেন Q2/Q1 পাওয়া যাবে। তাহলে Q2/T2, এখানে T1 টা এই পাশে দিলাম, Q1 টা এই পাশে দিলাম, তার মানে কি হলো, Q1/T2 ইজ গ্রেটার দেন Q1/T1 পাওয়া গেল। তাহলে এখান থেকে কি পাইলাম, Q2/T2 মাইনাস Q1/T1 ইজ গ্রেটার দেন 0। তার মানে এখানে হলো এন্ট্রপির যে পরিবর্তন হচ্ছে, এটাকে এন্ট্রপির পরিবর্তন বলা হবে। এন্ট্রপির পরিবর্তনটা কি হবে, এটা এখানে পজিটিভ, তার মানে এখানে ধনাত্মক, তার মানে এন্ট্রপির পরিবর্তন হচ্ছে। অর্থাৎ নির্বাহক সংস্থাটিকে সামগ্রিকভাবে বিবেচনা করলে আমরা দেখি যে কোনো উৎসটি Q1 পরিমাণ তাপ এন্ট্রপি হারায় এবং Q2 পরিমাণ তাপ এন্ট্রপি লাভ করে। সুতরাং সমগ্র প্রক্রিয়াতে এন্ট্রপি লাভ যেটা ঘটবে Q2/T2 মাইনাস Q1/T1, যার মান ধনাত্মক। অতএব সমগ্র প্রক্রিয়ায় এন্ট্রপি, অপ্রত্যাগামী প্রক্রিয়া এন্ট্রপি বৃদ্ধি পায়। অতএব অপ্রত্যাগামী প্রক্রিয়া কি হবে, এন্ট্রপিটা বৃদ্ধি পায়। আমরা আগে দেখলাম অপ্রত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রপি পরিমাণ কোনো পরিবর্তন হয় না। তাহলে এখান থেকে আমরা কি পাইলাম, যে প্রত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রপি স্থির থাকে আর অপ্রত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রপি বৃদ্ধি পায়। এখন অপ্রত্যাগামী প্রক্রিয়ার ক্ষেত্রে যে এন্ট্রপি বৃদ্ধি পায় তার একটি উদাহরণ এটা
বলে খেয়াল করো তোমরা। আমরা জানি যে অপ্রত্যাগামী প্রক্রিয়া এন্ট্রপি বৃদ্ধি পায়। বিশ্ব জগতের অধিকাংশ প্রক্রিয়াই হলো অপ্রত্যাগামী প্রক্রিয়া। সুতরাং বলা যায় যে বিশ্বজগতের এন্ট্রপি ক্রমাগত বৃদ্ধি পায়। বিশ্বজগতের এন্ট্রপি ক্রমাগত বৃদ্ধি পায়। এভাবে এন্ট্রপি বৃদ্ধি পেতে পেতে যখন সর্বোচ্চ মানে পৌঁছবে, তখন বিশ্বের সকল ব্যবস্থা তাপীয় সাম্যাবস্থায় উপনীত হবে, এবং তাপীয় সাম্যাবস্থায় পৌঁছলে তাপ শক্তিকে ফলপ্রসূ কাজে পরিণত করা সম্ভব হবে না। ফলে কার্যকরী শক্তির দুষ্প্রাপ্যতার সৃষ্টি হবে। এমনই ভাবে যেতে থাকে তবে পৃথিবীর এক সময় ভয়াবহ অবস্থায় পৌঁছে দিতে তাপ শক্তি সরবরাহ অক্ষম হয়ে পড়বে। এই অবস্থায় পৃথিবীর তাপীয় মৃত্যু হয়েছে বলে বিবেচনা করা হবে। এখানে একটা উদাহরণ দিলে বুঝতে পারবা তোমরা, যে আমরা জানি তাপ ইঞ্জিনের ক্ষেত্রে যখন কি করে, একটা তাপ ইঞ্জিন তাপ গ্রহণ করে নিয়ে কিছু কাজে পরিণত করে, বাদ বাকি অংশ তাপ কি করে, ত্যাগ করে দেয়, তাপ বর্জন করে। যেখান থেকে তাপ গ্রহণ করে তার তাপমাত্রা বেশি থাকে, এবং তাপ যেখানে তাপ বর্জন করে তার তাপমাত্রাটা কম থাকে। এই দুই তাপমাত্রা যদি সমান হয়ে যায়, তাহলে তাপ গ্রহণ করতেছে কিন্তু বর্জন করার মতো কোনো জায়গা খুঁজে পাওয়া যাবে না। দ্যাট মিনস যেখান থেকে তাপ গ্রহণ করলো তার তাপমাত্রা এবং যেখানে তাপ বর্জন করবে তার তাপমাত্রা যদি সমান হয়ে যায়, তাহলে কি হবে, এখানে তাপ গ্রহণ করাবে না এবং তাপ বর্জনও করবে না। ফলে কি হবে, এখানে কোনো কাজ সম্পন্ন হবে। তাপ গ্রহণ এবং বর্জন যদি না হয়, তাহলে কি হবে, কোনো কাজ সম্পন্ন হবে না। আর যদি কোনো কাজ সম্পন্ন না হয়, তাহলে এক সময় কি হবে, শক্তি দুষ্প্রাপ্যতা সৃষ্টি হবে, পৃথিবী ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। ফলে কার্যকরী শক্তি দুষ্প্রাপ্যতা সৃষ্টি হবে, তার মানে পৃথিবীর তাপীয় মৃত্যু হয়েছে বলে ধরে নেওয়া হবে। মোটামুটি এ পর্যন্ত। তোমরা এরপরে খেয়াল করো, গাণিতিক কতগুলো সমস্যা একটু খেয়াল করি আমরা। উদাহরণে 25°C তাপমাত্রায় বায়ুমণ্ডলের চাপে আবদ্ধ শুষ্ক বায়ুকে হঠাৎ রুদ্ধতাপে সংকুচিত করা হলো, এবং করলে এবার আয়তন তার অর্ধেক হয়ে গেল। তাহলে চূড়ান্ত তাপমাত্রা ও চাপ নির্ণয় করতে বলো। চাপ কত হবে সেটা নির্ণয় করতে বলা হলো। এখানে আমাদের যেটা দেওয়া আছে, T1 সমান সমান তাপমাত্রা 25°C সমান সমান কত হবে, কেলভিন স্কেলে কত হবে, 25×273 সমান সমান হলো 298 কেলভিন হবে। আর চাপ V1 সমান সমান 2V2, এটা হলো গামা সমান সমান 1.4, সেটা আমাদের দেওয়া আছে। আর P1 হলো বায়ুমণ্ডলীয় চাপ, চূড়ান্ত তাপমাত্রা T2 এবং চূড়ান্ত চাপ P2 আমাদের নির্ণয় করতে হবে। মনে করি চূড়ান্ত তাপমাত্রা T2 এবং চাপ হলো P2, তাহলে আমরা তাপগতিবিদ্যার সূত্র অনুসারে আমরা জানি যে T1 B1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু T2 B টু দি পাওয়ার গামা মাইনাস 1, আর P1 V1 এখানে V1 টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু P2 B টু দি পাওয়ার গামা। সমীকরণ 1 হতে পাওয়া যাবে T2 ইজ ইকুয়াল টু V1 বাই V2 হোল টু দি পাওয়ার গামা 1 মাইনাস 1 ইনটু T1। এখানে আমরা V1 বাই V2 সমান সমান 2, মানে মানটা যেহেতু V1 এর মানটা 2 আর V2 এর মানটা 1 যদি হয়, তাহলে গামার মানটা আমরা বসাই দিলাম 114 মাইনাস 1 298 দ্বারা গুণ করলে 393.18 কেলভিন হবে, সেলসিয়াস হবে 120°C হবে। আর চাপের ক্ষেত্রে P2 ইজ ইকুয়াল টু কত হবে, V1 বাই V2 ইনটু গামা ইনটু P1। দ্যাট মিনস এখানে মানগুলা বসাই দিলাম, বসাই দেওয়ার পরে পাওয়া যাবে 2.464 বায়ুমণ্ডলীয় চাপ পাওয়া যাবে। দ্যাট মিনস তাপমাত্রা হবে কত আমাদের 120.18°C, আর বায়ুমণ্ডলের চাপ হবে 2.64 বায়ুমণ্ডলীয় চাপ পাওয়া যাবে। আর একটা অঙ্ক খেয়াল করো, 0.1 কেজি পানিকে 0°C হতে 10°C তাপমাত্রা উত্তপ্ত করা হলো, এন্ট্রপির পরিবর্তন আমাদের বের করতে হবে। আমাদের কি দেওয়া আছে, বস্তুর ভর দেওয়া আছে, তার মানে পানির ভর দেওয়া আছে 0.1 কেজি, পানির আপেক্ষিক তাপ 4200 জুল পার কেজি পার কেলভিন, তাপমাত্রা T1 সমান 0°, এটা কেলভিনে 273 কেলভিন, T2 10°C, এটা কেলভিনে 283 কেলভিন, আর এন্ট্রপির পরিবর্তন D এর সমান সমান কত আমরা বের করতে হবে। আমরা জানি এন্ট্রপির পরিবর্তন dQ/T। এখানে তাপমাত্রার পরিবর্তন আমাদের আছে, সেটা লগ, আমরা নিম্ন তাপমাত্রা উচ্চ তাপমাত্রা 0° থেকে 10°তে গেল, এখানে 0 মানে 273 থেকে 283 তে গেল, আর dQ/dt এটাকে কিউ এর সাপেক্ষে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে সেটা কত, dQ সমান সমান কত, আমরা dQ সমান সমান mst, কারণ বস্তুর ভর ইনটু আপেক্ষিক তাপ ইনটু তাপমাত্রা পার্থক্য আমরা পাইলাম। ms টাকে পাশে নিয়ে dt/t মানে কি log of t পাওয়া যাবে। এন্ড এর মানগুলো আমরা T2 - T1 আর T1 এবং T2 এর মানটা এখানে বসাই দিচ্ছি, বসাইলে কত পাওয়া যাবে, and ms log of T2/T1 আমরা ক্যালকুলেশন করে, দ্যাট মিনস এখানে মানগুলো বসাই দিচ্ছি। বসানোর পরে ক্যালকুলেশন করে আমরা পাইলাম বস্তুর ভর এত পাইছি, আপেক্ষিক তাপ এত ইনটু log ইনটু 283/273, এটাকে আমরা ক্যালকুলেশন করে পাইছি 1.5 জুল পার
কেলভিন পাওয়া গেল। এটা তো আমাদের এন্ট্রপির পরিবর্তন পাইলাম আমরা, জুল পার কেলভিন। 3 নম্বর আরেকটা অঙ্ক খেয়াল করো। 1 কেজি বরফকে যখন 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে পরিণত করা হয় তখন এন্ট্রপির পরিবর্তন কত বৃদ্ধি কত হবে সেটা বের করতে হবে। পানির বাষ্পীভবনের গলনের সূত্রটা দেওয়া আছে এত। এখানে আমাদের দেওয়া আছে m ইকুয়াল টু এত, l ইকুয়াল টু দেওয়া আছে এত, t, তার মানে m পানির ভর, l হলো বরফ গলনের সূত্র তাপ, তাপমাত্রা t ইকুয়াল টু দেওয়া আছে, d এর সমান বের করতে হবে। আমরা জানি এন্ট্রপির বৃদ্ধি ds ইকুয়াল টু এটা ds, আর dq সমান ml এর মান বের করছি, ds ইকুয়াল টু dq বাই t। তাহলে এখানে মানগুলো বসাই দিয়েছি, বসাই দিয়ে ক্যালকুলেশন করে আমরা এন্ট্রপির পরিবর্তন 1231 জুল পার কেলভিন আমরা পেয়েছি। বাড়ির কাজ একইভাবে তোমার বাড়ির কিছু অঙ্কগুলো করবা। উদাহরণ দেখো, 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা একটি মোটর টায়ারকে পাম্প করে তার চাপ 2 বায়ুমণ্ডলের চাপের সমান করাতে টায়ারটি সবেমাত্র ফেটে গেল, চূড়ান্ত তাপমাত্রা কত নির্ণয় করতে হবে। তাপমাত্রার সাথে চাপের যে সম্পর্ক সেটা থেকে করলে পরেই হবে। আরেকটা অঙ্ক, 630 জুল তাপ শক্তি গ্রহণ করে 0.105 কেজি বায়ুমণ্ডলের তাপমাত্রা স্থির আয়তনে বায়ুর তাপমাত্রা স্থির আয়তনে কত হবে সে 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি বৃদ্ধি পেয়েছে। প্রতি কিলোগ্রাম আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ণয় করতে হবে, এটা তো দেখবা। আর হলো 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 4 কেজি পানিকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাষ্পীভবনিত করলে এন্ট্রপির বৃদ্ধি কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। এন্ট্রপির বাষ্পীভবনের সূত্র তাপ দেওয়া আছে। আজকে মোটামুটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা তাপের প্রকৃতি নিয়ে আরেকটু আলোচনা করব। আর এই ভিডিওটি যদি তোমরা পুনরায় দেখতে চাও তাহলে দক্ষতা বাতায়ন অথবা www.skill.gov.bt তে ভিজিট করো। আর এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুন্দর থাকো সেই প্রত্যাশা এখানে শেষ করছি।